আপনারা শুনছেন কথিকা 2 আর চলছে দ্য ভিঞ্চি কোড এর ধারাবাহিক পর্ব। আজ পাঠ করছি তার 15তম পর্ব, অধ্যায় 49। আদ্রে ভার্নেটকে পিস্তল হাতে খুবই অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু তার চোখের দৃঢ়তা দেখে ল্যাংডন আঁচ করতে পারল তার সাথে উল্টাপাল্টা কিছু করাটা হবে বোকামি। আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে জোর করতেই হবে। অস্ত্রটা তাদের দুজনের দিকে তাক করে নিয়ে ভার্নেট বললেন, বাক্সটা নিচে নামিয়ে রাখুন। সোফি বাক্সটা তার বুকে চেপে ধরল। আপনি বলেছিলেন আপনি এবং আমার দাদু বন্ধু ছিলেন। আপনার দাদুর সম্পদ রক্ষা করা আমার কর্তব্য, ভার্নেট জবাব দিলেন, আর আমি ঠিক সেই কাজটাই করছি। এখন বাক্সটা নিচে নামিয়ে রাখুন। আমার দাদু এটা আমাকে দিতে চেয়েছেন, সোফি জানালো। নামিয়ে রাখুন বলছি। ভার্নেট তার অস্ত্রটা উঁচিয়ে ধরে বললেন। সোফি বাক্সটা তার পায়ের কাছে নামিয়ে রাখল। মিস্টার ল্যাংডন, ভার্নেট বললেন, আপনি বাক্সটা আমার কাছে নিয়ে আসুন, আর সতর্ক থাকবেন। আমি আপনাকে বলছি এজন্য যে আপনাকে গুলি করতে আমি একটুও দ্বিধা করব না। ল্যাংডন ব্যাংকারের দিকে অবিশ্বাস ভরে তাকালো। আপনি কেন এসব করছেন? আপনি কি ভাবছেন? ভার্নেট চট করে জবাব দিলেন। তার ইংরেজি উচ্চারণটা এখন একটু বদলে গেল। আমার গ্রাহকদের সম্পত্তি রক্ষা করতে। আমরাই এখন আপনার গ্রাহক, সোফি বলল। অদ্ভুত একটা ভাবনায় ভার্নেটের মুখটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাদামোয়াজেল নেভু, আমি জানি না আপনি কিভাবে এই চাবিটা আর অ্যাকাউন্ট নাম্বারটা আজ রাতে পেয়েছেন, তবে নিশ্চিতভাবেই মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু হয়েছে। আমি যদি জানতাম আপনাদের অপরাধটা কি, তবে আমি কখনো আপনাদেরকে ব্যাংক থেকে বের করতে সাহায্য করতাম না। আমি আপনাকে বলেছি, সোফি বলল, আমার দাদুর মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভার্নেট ল্যাংডনের দিকে তাকালেন। তারপরও রেডিওতে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনি কেবল জ্যাকসনেকেই খুন করেননি, বরং বাকি 3 জনকেও হত্যা। কি? ল্যাংডন বজ্রাহত হল। আরও 3টা খুন হয়েছে? সে নিজে যে প্রধান সন্দেহভাজন তার থেকেও এইমাত্র বলা সংখ্যাটা তাকে বেশি ভাবিত করল। মনে হচ্ছে এটা কাকতালীয় নয়। 3 জন সেনেক্য? ল্যাংডনের চোখ নিচে রাখা রোজউড বক্সের দিকে চলে গেল। সেনেক্যরা যদি মারা গিয়ে থাকেন, তো সনিয়ার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। তাতে কিস্টোনটা অন্য কারো কাছে হস্তান্তর করতেই হতো। আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেবার পরই তারা এটা খুঁজে দেখতে পারবে, ভার্নেট বললেন। আমি আমার ব্যাংককে ইতিমধ্যেই খুব বেশি জড়িয়ে ফেলেছি। সোফি ভার্নেটের দিকে তাকালো। আপনার নিশ্চয়ই আমাদেরকে তুলে দেবার কোনো অভিপ্রায় নেই। তাহলে তো আপনি আমাদেরকে ব্যাংকেই নিয়ে যেতেন, অথচ তার বদলে আপনি আমাদেরকে এখানে নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করেছেন। আপনার দাদু আমাকে ভাড়া করেছিলেন একটা কারণেই, তার জিনিসটা নিরাপদে আর গোপনে রাখার জন্যে। এই বাক্সের ভেতরে যাই থাকুক না কেন, আমি চাই না তা পুলিশের জব্দ তালিকায় ঠাঁই পাক। মিস্টার ল্যাংডন, বাক্সটা আমার কাছে নিয়ে আসুন। সোফি মাথা ঝাঁকালো। না, তুমি তা করবে না। একটা গুলির আওয়াজ শোনা গেল। বুলেটটা তাদের পাশেই ভ্যানটার গায়ে গিয়ে বিঁধলে গুলির আঘাতে গাড়িটা একটু কেঁপে উঠল। উফ! ল্যাংডন বরফের মতো জমে গেল। ভার্নেট এখন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বললেন। মিস্টার ল্যাংডন, বক্সটা তুলে নিন। ল্যাংডন বক্সটা তুলে নিল। এখন এটা আমার কাছে নিয়ে আসুন। ভার্নেট এবার অস্ত্রটা সোজা তার দিকেই তাক করল। রেয়ার বাম্পারের পাশেই দাঁড়িয়ে আছেন। তার অস্ত্রটা এখন কার্গোর দরজার হাতলটার কাছাকাছি। বাক্স হাতে ল্যাংডন খোলা দরজাটার হাতলের দিকে এগিয়ে এলো। আমাকে কিছু একটা করতেই হবে, ল্যাংডন ভাবল। আমি প্রায়োরিদের কিস্টোনটা তুলে দিচ্ছি। ভার্নেটের অস্ত্রটা তুলে ধরা থাকলেও সেটা ল্যাংডনের হাঁটু বরাবর হবে, সজোরে জায়গা মতো একটা লাথি সম্ভবত। দুঃখের বিষয় হলো, ল্যাংডন কাছে পৌঁছতেই ভার্নেটও যেন বিপদটা আঁচ করতে পারলেন। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে 6 ফুট দূরে গিয়ে দাঁড়ালেন, ধরাছোঁয়ার বাইরে। ভার্নেট আদেশ করলেন, দরজার পাশেই বাক্সটা রাখুন। আর কোনো উপায় না দেখে ল্যাংডন হাঁটু গেড়ে বসে পড়ে বাক্সটা কার্গোর হোল্ডের নিচে নামিয়ে রাখল, ঠিক খোলা দরজাটার সামনে। এখন দাঁড়িয়ে পড়ুন। ল্যাংডন উঠতে শুরু করে থেমে গেল। ট্রাকের দরজার নিচের দিকে যে ছিটকিরিটা আছে
সেটা সবার অগোচরে নামিয়ে দিল। উঠে দাঁড়ান, বাক্সটা থেকে সরে যান এবার। ল্যাংডন একটু থামল, তারপর উঠে দাঁড়ালো। পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে থাকুন। ল্যাংডন তাই করল। নিজের হৃদস্পন্দনটা টের পেলেন বার্নেট। ডান হাতে পিস্তলটা ধরে বাম হাত দিয়ে বাক্সটা তুলে নিলেন। বুঝতে পারলেন বাক্সটা খুবই ভারী, দু হাতে ধরতে হবে। তার জিম্মিদের দিকে ফিরে দেখে ঝুঁকিটা হিসাব করলেন। তারা দুজনেই 15 ফুট দূরে, কার্গোর হোল্ডারের কাছে, তার দিকে মুখ ফেরানো। বার্নেট সিদ্ধান্ত নিয়ে ফেললেন। খুব দ্রুতই তিনি অস্ত্রটা বাম্পারের উপর রেখে দু হাতে বাক্সটা তুলে নিয়ে এসে কার্গোর কাছে মাটিতে রেখে দিলেন। তারপর সঙ্গে সঙ্গে অস্ত্রটা হাতে তুলে নিলেন আবার। তার বন্দিরা একটুও নড়ল না। একদম ঠিক আছে, এবার দরজাটা লাগাতে হবে। বাক্সটা মাটিতে রেখেই তিনি লোহার দরজাটা বন্ধ করে রাখলেন। কিন্তু দরজাটা ঠিকমতো লাগলো না। হলোটা কি? বার্নেট আবারও দরজাটা টান দিলেন, কিন্তু বোল্টগুলো লাগলো না। দরজাটা পুরোপুরি লাগছে না। একটু ভয় পেয়ে গেলেন। আবারও সজোরে লাগানোর চেষ্টা করলেন, কিন্তু হলো না। কিছু একটা আটকে গেছে। বার্নেট দরজাটা ফাঁক করে ভেতরে উঁকি মেরে দেখলেন, কিন্তু এবার দরজাটা বাইরের দিক থেকে খুলে বার্নেটের মুখ সজোরে আঘাত হানলে তিনি মাটিতে পড়ে গেলেন। তার নাকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগল। অস্ত্রটা তার কাছ থেকে ছিটকে পড়ে গেছে। বার্নেটের নাক দিয়ে গরম রক্ত ঝরতে লাগল। রবার্ট ল্যাংডন সজোরে ঘুষি চালিয়েছে। বার্নেট চেষ্টা করেও উঠতে পারলেন না, কারণ চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। তার দৃষ্টি ফাঁকা হয়ে গেছে, তাই আবারও মাটিতে পড়ে গেলেন। সোফি নেভু চিৎকার করতে লাগল। কিছুক্ষণ বাদে বার্নেট শুনতে পেলেন ট্রাকের চাকার খ্যাঁচ খ্যাঁচ শব্দ। গাড়িটা ঘুরতে গিয়ে সামনের একটা গাছের সাথে ধাক্কা খেল। গাড়িটার সামনের বাম্পার খুলে একটু ঝুলে গেলেও সেটা চলতে শুরু করল। গাড়িটা রাস্তায় পৌঁছতেই দূর থেকে সেটার বাতি দেখা গেল। বার্নেট মাটির দিকে তাকালেন, যেখানে গাড়িটা থামানো ছিল। অল্প স্বল্প চাঁদের আলোতেও তিনি দেখতে পেলেন সেখানে কিছুই নেই, কাঠের বাক্সটাও। অধ্যায় 50। ফিয়াট সিদান গাড়িটা কাস্তেল গাদলফো ছেড়ে এলবান পাহাড়ের সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পথ দিয়ে নিচের উপত্যকায় নেমে গেল। পেছনের সিটে বসে বিশপ আরিঙ্গারোসা হাসছিলেন। তার কোলের ওপর রাখা ব্রিফকেসটার ভেতরে বন্ডগুলোর ওজন অনুভব করছিলেন। অবাক হয়ে ভাবছিলেন টিচারের কাছে এটা হস্তান্তর করার জন্য কত সময় লাগতে পারে। 20 মিলিয়ন ইউরো। এই অঙ্কের বিনিময়ে আরিঙ্গারোসা যে ক্ষমতা অর্জন করবেন সেটা এর চেয়েও বেশি মূল্যবান। আরিঙ্গারোসা আবার অবাক হয়ে ভাবলেন টিচার কেন এখনও তার সাথে যোগাযোগ করছেন না। নিজের আলখেল্লাটার পকেট থেকে সেলফোনটা বের করে দেখলেন নেটওয়ার্ক খুবই দুর্বল। সেল সার্ভিস এই উঁচু জায়গায় বাধা পায়। রেয়ার আয়না দিয়ে তার দিকে তাকিয়ে ড্রাইভার বলল, 5 মিনিটের মধ্যে আমরা পাহাড় থেকে নেমে যাব, তখন নেটওয়ার্ক পাওয়া যাবে। ধন্যবাদ তোমাকে। আরিঙ্গারোসা হঠাৎ করে একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন। পাহাড়ের উপরে কোনো নেটওয়ার্ক নেই। হয়তো টিচার তার সাথে এতক্ষণ ধরে যোগাযোগ করার জন্য চেষ্টা করে গেছেন। হয়তো মারাত্মক কিছু একটা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আরিঙ্গারোসা ফোনের ভয়েসমেলটা চেক করে দেখলেন, কিছুই নেই। তারপর আবারও তিনি বুঝতে পারলেন টিচার কখনোই কোনো রেকর্ড করা মেসেজ রেখে যাবেন না। তিনি এমন একজন মানুষ যিনি যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা অবলম্বন করে থাকেন। এই আধুনিক যুগে প্রকাশ্য কথাবার্তার ঝুঁকি সম্পর্কে তার চেয়ে বেশি কেউ জানে না। ইলেকট্রনিক প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন তার বিস্ময়কর রহস্যময় জ্ঞান অর্জনের জন্য সাহায্য করেছে। এই জন্যেই তিনি আগাম সতর্কতা অবলম্বন করে থাকেন। দুঃখজনক হল টিচার তার সতর্কতার অংশ হিসেবে আরিঙ্গারোসাকে কোনো ফোন নাম্বার দেননি। আমি একাই যোগাযোগ রাখব, টিচার তাকে জানিয়েছিলেন। সুতরাং আপনার ফোন বন্ধই রাখুন। এখন আরিঙ্গারোসা বুঝতে পারলেন তার ফোনটা হয়তো ঠিকমতো কাজ নাও করে থাকবে। তিনি আশঙ্কা করলেন যদি টিচার তাকে বারবার ফোন করার পরও না পেয়ে থাকেন তবে কি ভাববেন। তিনি ভাববেন কিছু একটা হয়েছে, অথবা আমি বন্ডগুলো নিতে পারিনি। বিশপ একটু ঘেমে উঠলেন, অথবা তার চেয়েও খারাপ কিছু, টাকাগুলো নিয়ে সটকে পড়েছে। অধ্যায় 51। এমনকি ঘন্টায় 60 কিলোমিটারের মধ্যম গতিতে ছুটলেও
গাড়ির সামনে ঝুলে থাকা বাম্পারটা রাস্তার সাথে ঘষা লেগে শব্দ করার সাথে সাথে স্ফুলিঙ্গ হতে লাগলো। আমাদেরকে রাস্তা থেকে নেমে যেতে হবে, ল্যাংডন ভাবল। সে কোথায় যাচ্ছে বুঝতে পারছিল না, আর সামনের রাস্তাটাও দেখতে পারছিল না। ট্রাকের একমাত্র সচল হেডলাইটটা বাম্পারের আঘাতে বেঁকে যাওয়াতে সেটার আলো রাস্তায় না পড়ে পাশের ঝোপঝাড়ে পড়ছে। সোফি বসেছিল প্যাসেঞ্জার সিটে। কোলের উপর রাখা রোজউড বাক্সের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তুমি কি ঠিক আছো? ল্যাংডন জিজ্ঞেস করল। সোফি একটু চমকালো। তুমি কি তার কথা বিশ্বাস করো? বাকি 3 জনের খুন হওয়ার কথাটা? অবশ্যই। এটা অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে দিচ্ছে। তোমার দাদুর কিস্টোনটা হস্তান্তর করার জন্য মরিয়া হওয়াটা এবং ফসে আমাকে ধরার জন্য কেন এত বেশি উদ্গ্রীব, সব কিছুরই উত্তর মিলে যাচ্ছে। না, আমি বলতে চাচ্ছি ভার্ন তার ব্যাংককে রক্ষা করার ব্যাপারটি। ল্যাংডন তার দিকে তাকালো। এটার বিরুদ্ধে আপত্তি? কিস্টোনটা নিজের কাছে নিতে চাওয়াটা। ল্যাংডন কথাটা বিবেচনাও করল না। সে কিভাবে জানবে বাক্সটার ভিতরে কি রাখা আছে? তার ব্যাংক ওটা রেখেছিল। তিনি আমার দাদুকেও চিনতেন। হয়তো তিনি কিছু জানেন। তিনি হয়তো ঠিক করেছিলেন যে তিনি নিজেই গ্রেলটা চান। ল্যাংডন মাথা ঝাঁকালো। ভার্নেটকে সেরকম মোটেই মনে হয়নি। আমার অভিজ্ঞতা বলে 2 ধরনের লোক আছে যারা গ্রেলটার খোঁজ করে। হয় তারা ধরে নিয়েছে, কিংবা বিশ্বাস করে যে তারা খ্রিস্টের হারানো পেয়ালাটা খুঁজছে। অথবা অথবা তারা সত্যটা জানে, আর এটা তাদেরকে আতঙ্কিত করে থাকে। ইতিহাস জুড়ে অনেক দলই গ্রেলটা ধ্বংস করার জন্য হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। তাদের দুজনের মধ্যেকার নীরবতাটা বাম্পারের ঘর্ষণজনিত শব্দের জন্য ঢাকা পড়ে গেল। তারা এখন কয়েক কিলোমিটার পর্যন্ত চলে এসেছে। গাড়ির সামনের চাকার দিক থেকে স্ফুলিঙ্গটা দেখে ল্যাংডনের মনে হলো সেটা আবার বিপজ্জনক কিছু না তো। যদি তারা রাস্তার দুপাশ থেকে কোনো গাড়িকে অতিক্রম করে, তবে নিশ্চিতভাবেই মনোযোগের কারণ হবে সেটা। ল্যাংডন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি দেখছি যদি বাম্পারটা আগের জায়গায় লাগাতে পারি। সে গাড়িটাকে থামালো। অবশেষে নীরবতা নেমে এলো। ল্যাংডন ট্রাকের সামনে যেতেই হঠাৎ করেই একটু সতর্কতা অনুভব করল। এই মুহূর্তে আর গ্রেফতার হওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। তার কাঁধে এখন মস্ত বড় দায়িত্ব। সোফির হাতে যে জিনিসটা আছে সেটা ইতিহাসের সবচাইতে বড় রহস্যের জট খুলতে সাহায্য করবে। যদি দায়িত্বটা অত গুরুতর না হতো, তবে ল্যাংডন প্রায়রীদের খুঁজে বের করে কিস্টোনটা তাদের কাছেই ফিরিয়ে দিত। বাকি 3 জনের মৃত্যুর খবরটা মারাত্মকভাবেই সবকিছু বদলে দিয়েছে। প্রায়রীদের ভেতরে অনুপ্রবেশ ঘটেছে। তারা আপোষ করে ফেলেছে। ভ্রাতৃসংঘকে অবশ্যই কড়া নজরদারিতে রাখা হয়েছিল। অথবা কোনো স্তরে বিশ্বাসঘাতকতা হয়েছে, কিংবা তাদের মধ্যে গুপ্তচর হয়েছে। সনিয়া কেন কিস্টোনটা সোফি আর ল্যাংডনের কাছে হস্তান্তর করতে চেয়েছেন সেটা এখন বোঝা যাচ্ছে। ভ্রাতৃসংঘের বাইরের লোকজন, যে লোককে তিনি মনে করেছেন আপোষ করবে না। আমরা কিস্টোনটা আর ভ্রাতৃসংঘের কাছে ফেরত দিতে পারবো না। এমনকি ল্যাংডন যদি প্রায়রী সদস্যদের কাউকে খুঁজে বেরও করে, তবে যেই কিস্টোনটা নেবার জন্য এগিয়ে আসবে সেই শত্রু বনে যাবে। এই মুহূর্তে অন্তত এটা মনে হচ্ছে কিস্টোনটা সোফিয়া ল্যাংডনের হাতেই থাকবে, সেটা তারা চাক বা না চাক। ট্রাকের সামনের অংশটা ল্যাংডনের ধারণার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে। বাম দিকের হেডলাইটটা নেই। ডান দিকেরটা দেখে মনে হচ্ছে চোখের মণি বের হওয়া একটা নষ্ট চোখ। ল্যাংডন সেটা ঠিক করার জন্য সোজা করল, কিন্তু আবারও ওটা ঝুলে পড়ল। ভাঙাচোরা বাম্পারটার যে মাথা আটকে কোনোরকম ঝুলে আছে, সেখানে ল্যাংডন সজোরে একটা লাথি মেরে সেটা পুরোপুরি ভেঙে ফেলতে চাইল। তোমরানো মোচড়ানো বাম্পারটাকে লাথি মারতে মারতে ল্যাংডন কিছুক্ষণ আগে বলা সোফির কথাটা স্মরণ করল। আমার দাদু আমার জন্য একটা ফোন মেসেজ রেখে গেছেন, সোফি তাকে বলেছিল। তিনি বলেছিলেন আমার পরিবার সম্পর্কে একটা সত্য কথা বলার দরকার। সেই সময় কথাটার কোনো অর্থ বহন করেনি, কিন্তু এখন প্রায়রি অফ সাইয়নের জড়িত থাকার কথাটা জেনে ল্যাংডনের মনে নতুন একটা সম্ভাবনা উকি মারতে শুরু করল। বাম্পারটা আচমকা ভেঙে পড়ল। নিদেন পক্ষে ট্রাকটা দেখে এখন আর মনে হচ্ছে না সেটা একটা 4th of July স্ফুলিঙ্গ সৃষ্টিকারী কিছু। বাম্পারটা পাশের ঝোপের আড়ালে ফেলে দিল সে। এবার ভাবতে লাগলো এরপর তারা কোথায় যাবে। ক্রিপ্টেক্সটা কিভাবে খুলবে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। অথবা এই জিনিসটা সনিয়া তাদেরকে কেন দিল তাও জানে না। দুঃখজনক হলেও সত্য,
আজকের রাতে তাদের টিকে থাকতে হলে এই প্রশ্নের উত্তর পেতেই হবে। আমাদের সাহায্যের দরকার, ল্যাংডন সিদ্ধান্ত নিল। পেশাদারি সাহায্য। হোলি গ্রেইল এবং প্রায়োরি অফ সাইয়নের জগতে একজন ব্যক্তিই আছে, কিন্তু চ্যালেঞ্জটা হলো কিভাবে এই আইডিয়াটা সোফির কাছে তুলে ধরবে। গাড়ির ভেতরে সোফি তার কোলে রোজউড বাক্সটা নিয়ে ল্যাংডনের জন্য অপেক্ষা করছে। আমার দাদু কেন এটা দিলেন আমাকে, এই জিনিসটা নিয়ে সে কি করবে তার বিন্দু বিসর্গও সে জানে না। ভাবো সোফি, তোমার মাথাটা খাটাও, দাদু তোমাকে কিছু বলতে চেষ্টা করছেন। বাক্সটা খুলে সে ক্রিপ্টেক্সের ডায়ালের দিকে তাকালো। মেধার উৎকর্ষতার চিহ্ন। সে তার দাদুর হাতের তৈরি কাজটা অনুভব করল। কিস্টোনটা হলো একটা মানচিত্র যা শুধুমাত্র সুযোগ্য লোকই অনুসরণ করতে পারে। বাক্সটা থেকে ক্রিপ্টেক্সটা বের করে সোফি এর ডায়ালের উপর আঙুল বোলালো। 5 অক্ষরের। সে ডায়ালটা একের পর এক ঘোরাতে লাগল। যন্ত্রটা খুব সুন্দর করে ঘুরল। সে একটা শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে মেলালো। এবার 5 অক্ষরে যে শব্দটা হলো, সোফি জানত সেটা একেবারে অর্থহীন কিছু। GRAIL। আস্তে করে সিলিন্ডারের দুপাশ ধরে টান দিল সে। ক্রিপ্টেক্সটা খুলল না। ভেতরের ভিনেগারের ঘর ঘর শব্দ শুনতে পেল। তারপর আবারও চেষ্টা করল। VINCI। আবারও কোনো সাড়া শব্দ নেই। VOUTE। ক্রিপ্টেক্সটার কিছুই হেরফের হলো না। চিন্তিত হয়ে সে রোজউড বাক্সটার ঢাকনাটা বন্ধ করে দিল। বাইরে ল্যাংডনের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞবোধ করল যে আজ রাতে সে তার সাথে আছে। PS রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। তাকে জড়িত করার দাদুর অভিপ্রায়টা এখন খুবই যুক্তিযুক্ত মনে হচ্ছে। সোফি তার দাদুর অভিপ্রায় সম্পর্কে কিছুই বুঝতে পারছে না, আর রবার্ট ল্যাংডন এক্ষেত্রে তাকে দিক নির্দেশনা দিতে পারে। একজন টিউটর যে কিনা তার ছাত্রের লেখাপড়ার তদারকি করছে। ল্যাংডনের জন্য দুঃখজনক যে সে আজ রাতে টিউটরের চেয়েও বেশি কিছু হিসেবে আবির্ভূত হয়েছে। সে বেজুফসের শিকারে পরিণত হয়েছে, আর কিছু অদৃশ্য শক্তি হোলি গ্রেইলটা দখলে নেবার পায়তারা করছে। গ্রেইলটা যাই হোক না কেন, সোফি অবাক হয়ে ভাবল তার জীবনে কোনো সত্য জানা যাবে কিনা। ট্রাকটা চলতে শুরু করলে ল্যাংডন খুশি হলো যে সেটা খুব ভালো মতোই চলছে। ভার্সাইতে কিভাবে যাওয়া যাবে তুমি কি জানো? সোফি তার দিকে তাকালো। বেড়াতে যাবে? না, আমার একটা পরিকল্পনা আছে। ওখানে একজন ধর্মীয় ইতিহাসবেত্তা রয়েছেন, আমার চেনা। তিনি ভার্সাইয়ের কাছেই বাস করেন। আমি ঠিক বলতে পারছি না কোথায়, কিন্তু আমরা খোঁজ করে দেখতে পারি। আমি তার এস্টেটে বার কয়েকবার গিয়েছি। তার নাম লেই টিবিং। তিনি একজন সাবেক ব্রিটিশ রয়্যাল হিস্টোরিয়ান। তিনি প্যারিসে থাকেন। টিবিংয়ের আজীবন আকাঙ্ক্ষা হলো হোলি গ্রেইল। যখন 15 বছর আগে প্রায়োরিদের কিস্টোনটার ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছিল, তখন তিনি ফ্রান্সে চলে আসেন বিভিন্ন চার্চে সেটা খোঁজার আশায়। তিনি কিস্টোন এবং হোলি গ্রেইলের উপর অনেক বই লিখেছেন। তিনি হয়তো আমাদেরকে সেটা কিভাবে খুলতে হবে সে ব্যাপারে সাহায্য করতে পারবেন। সোফির চোখে উদ্বিগ্নতা। তুমি তাকে বিশ্বাস করো? কিসে বিশ্বাস করি? তথ্যটা চুরি করবে না এবং আমাদেরকে বিপদে ফেলবে না? আমার কোনো ইচ্ছে নেই তাকে বলি যে আমরা পুলিশের রেফারি। রবার্ট, তোমার কি মনে হচ্ছে না আমাদের দুজনের ছবি ইতিমধ্যে ফ্রান্সের সমস্ত টেলিভিশনে প্রচারিত হয়ে গেছে? বেজু ফসে সবসময় তার সুবিধার জন্য মিডিয়াকে ব্যবহার করে থাকে। আমরা যাতে পরিচয় লুকোতে না পারি সে ব্যাপারে সে সব কিছুই করবে। খুব ভালো কথা, ল্যাংডন ভাবল। ফরাসি টিভিতে আমাদের ডেবু হবে প্যারিসের মোস্ট ওয়ান্টেড হিসেবে। নিদেন পক্ষে জোনাস ফকম্যান তাতে খুশিই হবে। যতবারই ল্যাংডন খবরের শিরোনাম হয়েছে তার বইয়ের কাটতি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই লোকটা কি তোমার ভালো বন্ধু? সোফি জিজ্ঞেস করল। প্রশ্নটা বিবেচনার দাবি রাখে। ল্যাংডনের মন বলছে টিবিং পুরোপুরি বিশ্বস্তই হবে, একটা উপযুক্ত নিরাপদ আশ্রয়। টিবিং শুধু ল্যাংডনকে সাহায্যই করবে না, সে নিজেও একজন গ্রেইল অন্বেষণকারী এবং গবেষক। আর সোফি দাবি করছে তার দাদু প্রায়োরি অফ সাইয়নের একজন গ্র্যান্ড মাস্টার। টিবিং যদি একথা শোনে তবে নির্ঘাত সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে যাবে। টিবিং হতে পারে খুব শক্তিশালী একজন মিত্র, ল্যাংডন বলল।
তবে সেটা নির্ভর করছে তুমি তার কাছে কতটুকু বলবে। ফসে সম্ভবত বিরাট অঙ্কের পুরস্কারের ঘোষণা দেবে। ল্যাংডন হেসে উঠল। বিশ্বাস করো, এই লোকটার কাছে টাকা পয়সা হলো শেষ জিনিস। লেই টেবিং খুবই ধনী ব্যক্তি, ব্রিটেনের ল্যাঙ্কাস্টারের প্রথম ডিউকের একজন বংশধর। টিবিং তার টাকা পয়সা সেই পুরনো রীতি অনুযায়ী পেয়েছে, উত্তরাধিকারী সূত্রে। প্যারিসের বাইরে তার এস্টেটটা সপ্তদশ শতাব্দীর একটা প্রাসাদ, সেটাতে দুটো হ্রদও আছে। ল্যাংডন টিবিংয়ের সাথে প্রথম পরিচিত হয়েছিল কয়েক বছর আগে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের মাধ্যমে। টিবিং বিবিসিকে একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল সহকারে হোলি গ্রেইলের তুমুল উত্তেজনা সৃষ্টিকারী একটি প্রামাণ্যচিত্র নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, যা মূলধারার টেলিভিশনের দর্শকদের জন্য সম্প্রচার করা হবে। বিবিসি টিবিংয়ের বিশ্বাসযোগ্যতা, পাণ্ডিত্য আর গবেষণার উপর আস্থা রাখলেও এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ঝুঁকি নিতে চায়নি, কারণ এতে করে তাদের মানসম্মত সাংবাদিকতার দীর্ঘদিনের ঐতিহ্যটা নষ্ট হয়ে যেতে পারে। টিবিংয়ের সাজেশনেই বিবিসি বিশ্বের 3 জন সম্মানিত ইতিহাসবিদ, যারা হোলি গ্রেইল সম্পর্কে নিজেদের মতবাদের জন্য বিখ্যাত, তাদেরকে জড়ো করে সাক্ষাৎকার প্রচার করেছিল। ল্যাংডন ছিল তাদেরই একজন। বিবিসি সাক্ষাৎকারটি ধারণ করার জন্য ল্যাংডনকে টিবিংয়ের প্যারিসের এস্টেটে নিয়ে গিয়েছিল। টিবিংয়ের চমৎকার ড্রয়িং রুমে ক্যামেরার সামনে বসেছিল টিবিংয়ের গল্পটা শোনার জন্য। প্রথম দিকে হোলি গ্রেইলের বিকল্প উপাখ্যানটাকে তার সন্দেহ ছিল, এই কথাটা ল্যাংডন স্বীকার করে নিয়ে বলেছিল যে কয়েক বছর গবেষণা করার পর অবশেষে সে বুঝতে পেরেছে যে কাহিনীটা সত্য। শেষে ল্যাংডন তার নিজের কিছু গবেষণার কথা বর্ণনা করেছিল, সিম্বলজিক সংযোগের একটা সিরিজ, যা খুব ভালো করেই বিতর্কের দাবি রাখে। যখন অনুষ্ঠানটি ব্রিটেনে সম্প্রচার করা হলো, তখন এটা সুনির্মাণ আর যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও খ্রিস্টান সমাজের বিরাট একটা অংশ প্রতিবাদে ফেটে পড়েছিল, তাদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল। এটা আর যুক্তরাষ্ট্রে কখনো প্রচারিত হয়নি, কিন্তু বিক্ষোভটা ঠিকই আটলান্টিক পাড়ি দিয়েছিল। এর কিছুদিন বাদেই ল্যাংডন এক পুরনো বন্ধুর কাছ থেকে একটা পোস্টকার্ড পেয়েছিল, ফিলাডেলফিয়ার একজন ক্যাথলিক বিশপ। কার্ডটাতে শুধু লেখা ছিল, এ তো রবার্ট। রবার্ট? সোফি জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত এই লোকটাকে বিশ্বাস করা যায়? অবশ্যই, আমরা সহকর্মী, তার টাকার দরকার নেই। আর আমি এও জানি ফরাসি কর্তৃপক্ষের উপর সে দারুণ ক্ষেপে আছে। ফরাসি সরকার ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনটা কেনার জন্য তার কাছ থেকে অসম্ভব রকমের কর আদায় করেছে। সে বেজু ফসেকে সহযোগিতা করার জন্য উঠে পড়ে লাগবে না। সোফি অন্ধকার পথের দিকে তাকালো। আমরা যদি তার কাছে যাই, তুমি তাকে কতটুকু বলতে চাও? ল্যাংডনকে এটা নিয়ে চিন্তিত মনে হলো না। আমাকে বিশ্বাস করো, লেই টিবিং প্রায়োরি অফ সাইয়ন আর হোলি গ্রেইল সম্পর্কে এই পৃথিবীতে সবচাইতে বেশি জানে। সোফি তার দিকে তাকালো। আমার দাদুর চেয়েও বেশি? আমি বলতে চাচ্ছি ভ্রাতৃসংঘের বাইরে। তুমি কি করে জানলে টিবিং ভ্রাতৃসংঘের সদস্য নয়? টিবিং সারা জীবন ব্যয় করেছেন হোলি গ্রেইল সম্পর্কে সত্য কথা প্রচার করার জন্য। প্রায়োরিদের শপথ হল হোলি গ্রেইলটা গোপন রাখা। কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। ল্যাংডন তার আশঙ্কাটা বুঝতে পারল। সনিয়ে ক্রিপ্টেক্সটা সরাসরি সোফিকে দিয়েছেন, যদিও সে জানে না ওতে কি আছে কিংবা এটা দিয়ে সে কি করবে। তাই সে এ ব্যাপারে একজন অপরিচিত লোককে জড়িত করতে দ্বিধান্বিত। টিবিংকে শুরুতেই কিস্টোন সম্পর্কে কিছু বলার দরকার নেই, অথবা একেবারেই বলার দরকার নেই। তার বাড়িটা আমাদেরকে লুকিয়ে থেকে সুস্থিরভাবে চিন্তা করার সুযোগ করে দেবে। আমরা তার সাথে গ্রেইল নিয়ে আলাপের সময় তুমি ঠিক সময় মতো জানাবে কেন তোমার দাদু তোমাকে এটা দিয়েছেন। আমাদেরকে, সোফি স্মরণ করিয়ে দিল। ল্যাংডন খুব গর্বিত বোধ করল। আরেকবার অবাক হয়ে ভাবল কেন সোনিয়া তাকে এ ঘটনায় যুক্ত করেছেন। তুমি কি অল্প বিস্তর জানো টিবিং কোথায় থাকেন? সোফি জিজ্ঞেস করল। তার স্টেটটা সেতুভিলে নামে পরিচিত। সোফি অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকালো। সেতুভিলে? সেটাই। চমৎকার বন্ধুই বটে। তুমি স্টেটটা চেনো? আমরা সেটা অতিক্রম করে ফেলেছি। এটা কাস্তেল জেলায়, এখান থেকে 20 মিনিটের পথ। ল্যাংডন চিন্তিত হল। এত দূর? হ্যাঁ, এই সময়ের মধ্যে তুমি আমাকে বলো আসলে হোলি গ্রেইলটা কি।
ল্যাংডন একটু থামল। আমি টিবিংয়ের ওখানেই সেটা বলবো। সে আর আমি এই ব্যাপারটার বিভিন্ন দিকের উপর বিশেষজ্ঞ। তার আর আমার কথাবার্তায় তুমি পূর্ণাঙ্গ চিত্রটা পাবে। ল্যাংডন হাসল। তাছাড়া গ্রেল হলো টিবিংয়ের জীবন। টিবিংয়ের কাছ থেকে হোলি গ্রেলের গল্প শোনা আর আইনস্টাইনের কাছ থেকে আপেক্ষিকতাবাদের ব্যাখ্যা শোনা একই কথা। আশা করি মাঝরাতে আগমনের জন্য টিবিং কিছু মনে করবেন না। মনে রেখো, উনি স্যার লেই। ল্যাংডন একবারই এই ভুলটি করেছিল। টিবিং একজন মজার মানুষ। কয়েক বছর আগে হাউস অফ ইয়র্কের উপরে জ্ঞান গর্ভ একটা লেখার পরপরই সে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। সোফি মাথা ঝাঁকালো। তুমি ঠাট্টা করছো তাই না? আমরা একজন নাইটের কাছে যাচ্ছি। ল্যাংডন একটা অদ্ভুত হাসি দিল। আমরা এখন গ্রেইলের খোঁজে আছি সোফি, আর একজন নাইটের চেয়ে এ ব্যাপারে কে বেশি সাহায্য করতে পারে? অধ্যায় 52। 185 একরের বিশাল স্যাতুভিলে প্যারিসের ভার্সাই নগরীর উত্তর পশ্চিম দিকে অবস্থিত। প্যারিস থেকে মাত্র 25 মিনিটের পথ। কাউন্ট অফ অফলের জন্য 1668 সালে ফ্রাঁসোয়া মার্সাত এটি নকশা করেছিলেন। এটা প্যারিসের অন্যতম ঐতিহাসিক একটি সেতু। দুটো বড় আয়তক্ষেত্রাকারের হ্রদ আর একটা বিশাল বাগান আছে এখানে। লো নটর বাগানটার নকশা করেছিলেন। স্যাতুভিলেকে একটা ম্যানশনের চেয়ে বরং প্রাসাদ বলেই বেশি মনে হয়। স্টেটটাকে লা পেতিত ভার্সাই বলেই ডাকা হয়। ল্যাংডন ট্রাকটা স্যাতুর প্রবেশপথের গেটের কাছে থামালো। এখান থেকে স্যাতুটা আরও 1 মাইল দূরে। সিকিউরিটি গেট দিয়ে দূরের প্রান্তরের মাঝখানে টিবিংয়ের প্রাসাদটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাটা দেখা যায়। গেটের ফলকটা ইংরেজিতে লেখা, ব্যক্তিগত সম্পত্তি প্রবেশ নিষেধ। যেন ঘোষণা দিচ্ছে এটা ব্রিটেনের কোনো অঞ্চল। টিবিং কেবল গেটের ফলকটি ইংরেজিতে লেখেন নাই, বরং গেটের পাশে ইন্টারকমটাও ডান দিকে রেখেছেন। ইউরোপে কেবল ইংল্যান্ডেই প্যাসেঞ্জাররা বাম দিকে বসে। সোফি ইন্টারকমের অদ্ভুত অবস্থান দেখে অবাক হল। কেউ যদি প্যাসেঞ্জার ছাড়া এখানে এসে পৌঁছায় তাহলে কি হবে? আমাকে জিজ্ঞেস করো না। ল্যাংডন এ ব্যাপারটা নিয়ে টিবিংয়ের সাথে একবার কথা বলেছিল। সে যেখানে থাকে সেই জায়গাটাকে নিজের দেশের মতো করে ভাবতেই বেশি পছন্দ করে। সোফি পাশের কাঁচটা নামিয়ে দিল। রবার্ট, তুমিই কথা বলো। ল্যাংডন সোফির দিকে হেলে তার কোলের উপর দিয়ে হাত বাড়িয়ে ইন্টারকমের বোতাম টিপল। এ সময়ে মনোরম একটা সুগন্ধি তার নাকে এসে লাগলো। বুঝতে পারল সোফির খুব কাছাকাছি এসে পড়েছে। ওরকম অদ্ভুত ভঙ্গিতেই অপেক্ষা করল। কিছুক্ষণ বাদে ফোনটা বাজতে লাগল। শেষে ইন্টারকম থেকে একটা খসখসে কণ্ঠ ফরাসিতে বলল, স্যাতুভিলে, কে বলছেন? রবার্ট ল্যাংডন বলছি। সোফির কোল ঘেঁষে ফোনটার আরও কাছে এগিয়ে গেল সে। আমি স্যার লেই টিবিংয়ের একজন বন্ধু। আমার তার সাহায্যের দরকার। আমার মনিব ঘুমাচ্ছেন। আমিও। তার সাথে আপনার কি দরকার? একটা ব্যক্তিগত ব্যাপার, তার অন্যতম সেরা আগ্রহের ব্যাপার সেটা। তাহলে আমি নিশ্চিত তিনি আপনাদেরকে সকালেই আমন্ত্রণ জানাতে পারলে খুশি হবেন। ল্যাংডন একটু নড়ে চড়ে বসল। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার লেই ঘুমাচ্ছেন, আর আপনি যদি তার বন্ধুই হন তো আপনার ভালো করেই জানা আছে তার স্বাস্থ্য খুব একটা ভালো নেই। স্যার লেই টিবিং শৈশব থেকেই পোলিওতে ভুগছেন। এখন তিনি লেগ ব্রেস ব্যবহার করেন, সাথে ক্রাচও। কিন্তু তার সাথে শেষ দেখার সময় ল্যাংডন তার মধ্যে যথেষ্ট প্রাণ প্রাচুর্য দেখেছিল। যদি পারেন দয়া করে তাকে জানান আমি গ্রেল সম্পর্কে নতুন কিছু খুঁজে পেয়েছি। আমাদের পক্ষে সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। একটা লম্বা বিরতি। ল্যাংডন আর সোফি অপেক্ষা করতে লাগলো। পুরো 1 মিনিট পার হয়ে গেল। অবশেষে একজন কথা বলল, আমার ভালো মানুষ, আমি বলতে বাধ্য হচ্ছি আপনি এখনও হার্ভার্ডের স্ট্যান্ডার্ড সময়ই আছেন। কণ্ঠটা খসখসে এবং মৃদু। ল্যাংডন হাসল। চিনতে পারল ব্রিটিশ বাচনভঙ্গির কণ্ঠটা। লেই, এরকম অসময়ে আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাজের লোক বলল আপনি কেবল প্যারিসেই আছেন তা নয়, বরং গ্রেল সম্পর্কেও কিছু বলতে চান। আমি ভেবেছিলাম একথা শুনে আপনি বিছানা ছেড়ে উঠবেন। তাই হয়েছে। এই পুরনো বন্ধুর জন্যে দরজা খোলার কোনো সম্ভাবনা আছে কি? যারা সত্যের অন্বেষণ করে তারা বন্ধুর চেয়েও বেশি কিছু। তারা আমার ভাই।
ল্যাংডন সোফির দিকে চোখ গোল করে তাকালো। অবশ্যই, আমি গেটটা খুলে দিচ্ছি। টিবিং বললেন, কিন্তু প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে আপনার স্মরণশক্তি ঠিক আছে কিনা। একটা পরীক্ষা হয়ে যাক, আপনি 3টা প্রশ্নের উত্তর দেবেন। ল্যাংডন ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। সোফিকে ফিসফিস করে বলল, তোমাকে আগেই বলেছি সে খুবই মজার একজন মানুষ। আপনার প্রথম প্রশ্ন, টিবিং বললেন, তার কণ্ঠে গাম্ভীর্য। আপনাকে আমি চা না কফি খাওয়াবো? ল্যাংডন জানত আমেরিকানদের কফি প্রীতি সম্পর্কে তার মনোভাবটা কী রকম। চা, সে জবাব দিল, হালকা বাদামি। চমৎকার। আপনার দ্বিতীয় প্রশ্ন, দুধ না চিনি? ল্যাংডন একটু ইতস্তত করল। দুধ? সোফি তার কানে ফিসফিস করে বলল, আমার মনে হয় ব্রিটিশরা দুধই দেয়। দুধ, ল্যাংডন বলল। নীরবতা। চিনি? টিবিং কোনো জবাবই দিলেন না। দাঁড়ান। ল্যাংডনের মনে পড়ে গেল শেষবার যখন দেখা হয়েছিল তখন তেতো একটা পানীয় পান করেছিল। সে বুঝতে পারল প্রশ্নটাতে চালাকি আছে। লেবু, সে জানালো। হালকা বাদামি, সঙ্গে লেবু। অবশ্যই। টিবিংয়ের কণ্ঠটা এখন খুব আমোদে শোনাল। শেষ প্রশ্ন, কোন বছর হার্ভার্ডের একজন নৌকা বাইচলা হেনলিতে অক্সফোর্ডের একজন লোককে পেছনে ফেলে গিয়েছিল? ল্যাংডন এ সম্পর্কে কিছুই জানে না, তবে সে এটা বুঝতে পারল উত্তর একটাই হবে, এজন্যই এটা জিজ্ঞেস করা হয়েছে। নিশ্চিত করেই বলা যায় এরকম কোনো হাস্যকর ঘটনা কখনো ঘটেইনি। গেটটা খট করে খুলে গেল। আপনার স্মরণশক্তি ঠিকই আছে বন্ধু, আপনি পাশ করেছেন। কথিকা 2 চ্যানেলের পরিবেশনায় এতক্ষণ আপনারা শুনছিলেন দ্য ভিঞ্চি কোডের 15তম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।